আমি ক্রীড়া সাংবাদিক হবো কোনোদিন ভাবি, সত্যি কোনো পয়সা পেতাম না। আজকের দিনে সাংবাদিকরা ঢুকেই পয়সা পেতে চায়, তখনকার দিনে কোনো পয়সা ছিল না। তখন আমি মাইনের মুখ দেখলাম, 250 টাকা পেতাম তখন। শ্যাম থাপা একটা চমৎকার গোল করলেন। শ্যাম থাপা গোল করার পর আমি প্রচন্ড চিৎকার করে গোল গোল শব্দে বলতে লাগলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আমার সাথে মাইক্রোফোন রয়েছে। আমি ভাবছিলাম ইডেনের দর্শকদের চিৎকার বোধহয় আমার গলাটা যাচ্ছে না। সুব্রতর সঙ্গে আমি এমন এমন অভিজ্ঞতা আমার হয়েছে যে অভিজ্ঞতার কথা হয়তো বা কেউ ভাবতেই পারে না। সেটা হচ্ছে একবার মোহনবাগান মেসে সুব্রত ভট্টাচার্য রেন ওয়াটার পাইপ দিয়ে উঠেছিল। পেলের একটা জিনিস আমার মনে আছে, পেলে মোহনবাগানকে একটা নৈশভোজ দিয়েছিল। সেই নৈশভোজে পেলে এলেন এবং চলে গেলেন। আমি আর রূপক গিয়ে পেলেকে জিজ্ঞেস করলাম, তুমি তোমার জন্য নৈশভোজ তুমি চলে গেলে? পেলে তখন উত্তর দিয়েছিলেন যে আমি একজন ফুটবলার, আমি মনে করি একজন ফুটবলারের রাত জাগা উচিত নয়। সেখানে আমি যদি একটা নৈশভোজে রাত্রিবেলা অব্দি থাকি, লোকের কাছে ভুল বার্তা যাবে। নমস্কার, আপনারা দেখছেন মুখোমুখি সোজা কথা। আজ ইনফোপালস বেঙ্গলের এই মুখোমুখি সোজা কথায় আমরা যার সঙ্গে কথা বলবো তিনি এবং ময়দান পুরোপুরি সমার্থক। দীর্ঘদিন ধরে তার এই ময়দানে এক অবাধ বিচরণ, যার সঙ্গে ময়দানের ড্রেসিং রুম থেকে আরম্ভ করে প্রত্যেকটি খেলোয়াড়ের এক নিবিড় সম্পর্ক। আশা করি আপনারা বুঝতেই পারছেন। আমরা আজ কথা বলবো ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী। নমস্কার জয়ন্ত। নমস্কার, খুব ভালো লাগছে গীতাঞ্জলি স্টেডিয়ামে এই পটভূমিকাতে এই ধরনের সাক্ষাৎকার নিশ্চয়ই খুব ভালো। জয়ন্তদা, সবার প্রথম যেটা জিজ্ঞাসা করব, আপনার এই ক্রীড়া সাংবাদিকতার যে কেরিয়ার আপনি শুরু করেছিলেন, কিভাবে শুরু হয়েছিল? শুরুটা খুব অদ্ভুত ভাবে হয়েছিল। শুরুটা হয়েছিল আমার যেভাবে, তা সেটা খুব বিস্ময়কর ব্যাপার। আমি ক্রীড়া সাংবাদিক হবো কোনোদিন ভাবিনি। যদিও ওই মাইক্রোফোন নিয়ে রিলে করতাম, খবরের কাগজ জড়িয়ে ছোট ছোট খেলা আমার পাড়ায় সেগুলো করতাম, কিন্তু সেটা হচ্ছে যে আমাকে আমার পাড়ার সত্যযুগের একজন সম্পাদক ছিলেন, তার নাম ছিল মানিক ঘোষাল, ক্রীড়া সম্পাদক ছিলেন সত্যযুগের। তিনি আমাকে প্রথমে এই প্রফেশনে নিয়ে আসেন। তিনি প্রথমে নিয়ে আসার পর আমি ধীরে ধীরে ফ্লারিশ করি। সত্যযুগে কোনো পয়সা পেতাম না। আজকের দিনে সাংবাদিকরা ঢুকেই পয়সা পেতে চায়, তখনকার দিনে কোনো পয়সা ছিল না। প্রায় 2 বছর আমি সত্যযুগে ছিলাম, তারপর বসুমতীতে যাই। বসুমতীতে গিয়ে প্রথম আমি মাইনের মুখ দেখলাম, 250 টাকা পেতাম তখন। কেদার ঘোষ স্টেটসম্যান থেকে এসেছিলেন, তিনি তখন বসুমতীতে এসেছিলেন। তারপর একটা অদ্ভুতভাবে যুগান্তরে আমার যোগাযোগ হলো, এবং যুগান্তরে যোগাযোগ হওয়ার পর আমার স্থিতি হলো, এবং যুগান্তরেই আমি ক্রীড়া সাংবাদিকতা পুরো মাত্রায় শুরু করলাম। জয়ন্ত, আপনার সাংবাদিকতার পাশাপাশি আপনার ধারাভাষ্যের একটা বিশাল অভিজ্ঞতা। আপনি একসময় আকাশবাণীতেও ধারাভাষ্যকার দিয়েছেন, তো সেই অভিজ্ঞতা যদি আপনি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন যে। হ্যাঁ, নিঃসন্দেহে তাই। আমি আকাশবাণীতে যে ধারাবিবরণী দিয়েছি, সেই বিবরণীটা শুরু হয়েছিল 1977 সালে। হরিপ্রসাদ চট্টোপাধ্যায় আমার সঙ্গী ছিলেন। আমরা ইস্ট বেঙ্গল বনাম কুমারটুল্লি একটা ম্যাচে ধারাবিবরণী দিয়েছিলাম। সেই ম্যাচে ধারাবিবরণী দিতে গিয়ে তার আগে বিভাস বসু ছিলেন সেই সময় প্রোগ্রাম এক্সিকিউটিভ। তিনি একটা যুববাণী থেকে একটা অডিশন নিয়েছিলেন, ওই অডিশনে আমি ফার্স্ট হয়েছিলাম, এবং আমি ধারাবিবরণী দিতে শুরু করি। সেই আমার প্রথম সূত্রপাত। 1977 সালে ধারাবিবরণী দিলাম, কিন্তু চতুর্থ ধারাবিবরণী মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ পেয়ে গেলাম। কি করে পেলাম সেটা একটা অদ্ভুত গল্প আছে। গল্পটা হচ্ছে যে সেই সময় পেলে কলকাতায় এসেছিলেন। পেলে কলকাতা আসার ফলে অজয় বসু এবং পুষ্পেন সরকার সেখানে ধারাবিবরণী দিয়েছেন, তাদের নেওয়া যাবে না, ক্লোজ বুকিং হয়ে যাবে। তাই জন্য আমাকে এবং বিপ্লব দাশগুপ্তকে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে মাঠে মাচা বেঁধে ইডেন গার্ডেনে উঠিয়ে দেওয়া হলো। ইডেন গার্ডেনে উঠিয়ে তো দেওয়া হলো। সেখানে হঠাৎ আমি দেখি যে শ্যাম থাপা একটা চমৎকার গোল করলেন। শ্যাম থাপা গোল করার পর আমি প্রচন্ড চিৎকার করে গোল গোল শব্দে বলতে লাগলাম, কিন্তু আমি বুঝতে পারিনি আমার সাথে মাইক্রোফোন রয়েছে। আমি ভাবছিলাম ইডেনের দর্শকদের চিৎকার বোধহয় আমার গলাটা যাচ্ছে না। মুশকিলের ব্যাপার হলো, তারপর থেকে মোহনবাগান মাঠে ঢুকলে আমি শুনতাম গোল গোল, ইস্ট বেঙ্গল মাঠে ঢুকলে শুনতাম গোল গোল। তিক্ত অভিজ্ঞতা, কিন্তু সেই অভিজ্ঞতাটা অত্যন্ত মধুর। আজকালকার দিনের সাংবাদিকতা আর আপনাদের সময়কার সাংবাদিকতা, মানে যে আপনি যে সময় থেকে শুরু করেছেন, আজকে তো অনেকটা বদল। মানে সেই টিভির পর্দা থেকে আস্তে আস্তে সেটা ডিজিটালে চলে আসা, কি তফাৎ দেখতে পাচ্ছি? দেখো, সত্যি কথা বলতে কি, আমি একটা কথা বলি, সংবাদটা একই রয়ে গেছে। সাংবাদিকদের লেগ ওয়ার্কটা অনেক কমে গেছে। আগে ছিল সাংবাদিকরা আমাদের লেগ ওয়ার্ক করতে হতো। আমি এবং আমার সহযোগী সাংবাদিক ছিলেন রূপক সাহা, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন, স্বনামধন্য ব্যক্তিত্ব। আমরা দুজনে লেগ ওয়ার্ক করতাম। আমাদের দিন শুরু হতো, আমি তখন মফস্বলে থাকতাম, ব্যান্ডেলে থাকতাম। ব্যান্ডেল থেকে আসার পর আমার দিন শুরু হতো লঞ্চ ঘাট দিয়ে এআইএফএ অফিসে যেতাম, তখন নেতাজি স্টেডিয়ামে এআইএফএ অফিস। সেখান থেকে ধীরে ধীরে সব কটা মাঠ ঘুরে, বাস্কেটবল টেন্ট, ভলিবল টেন্ট ঘুরে যেতাম আইএফএ অফিসে। আইএফএ অফিস থেকে ফিরে আসতাম কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে, এবং সেখান থেকে যেতাম আমার অফিস বাগবাজারে। অর্থাৎ এই লেগ ওয়ার্কটা আজকের দিনে চলে গেছে। যদিও আজকের সাংবাদিকরা অত্যন্ত ভালো কাজ করছেন বলে আমি মনে করি। বিশেষ করে ডিজিটাল মিডিয়া আসার পর সাংবাদিকতার ধরনটা পাল্টে গেছে, সংবাদের ধরনটাও পাল্টে গেছে, কিন্তু সংবাদ তো মূল ব্যাপারটা একই।
সুতরাং ডিজিটালি হোক, টেলিভিশনই হোক আর খবরের কাগজই হোক, সংবাদ তো একই। সেই সংবাদ থেকে আমরা আহরণ করি। জয়ন্তদা, আমরা দেখেছি যে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে খেলোয়াড়দের একটা আলাদা নিবিড় গভীর সম্পর্ক থাকে। আপনার জীবনে সেরকম কিছু? আমার জীবনে সব থেকে বেশি সম্পর্ক হয়েছিল ফুটবলার দুজনের সঙ্গে, সৌগত ভট্টাচার্য এবং গৌতম সরকার। দুজনেই নামকরা ব্যক্তিত্ব ছিলেন। এছাড়া ক্রিকেটের মধ্যে গাভাস্কারের সঙ্গে সম্পর্ক নিবিড় ছিল, আমার সঙ্গে সম্পর্ক নিবিড় ছিল দিলীপ বেঙ্কসরকারের। এদের সঙ্গে সম্পর্ক এতটাই নিবিড় ছিল, বন্ধুত্বের পর্যায়ে ছিল প্রায়। এবং গৌতম এবং সুব্রত তো ঘরের ছেলে হয়ে গেছিল। এবং সুব্রতর সঙ্গে আমি এমন এমন অভিজ্ঞতা আমার হয়েছে, যে অভিজ্ঞতার কথা হয়তো বা কেউ ভাবতেই পারে না। বাবলু এখন অস্বীকার করতে পারে বা স্বীকার করতেও পারে। সেটা হচ্ছে একবার মেসে, মোহনবাগান মেসে সুব্রত ভট্টাচার্য রেন ওয়াটার পাইপ দিয়ে উঠেছিল। তার কারণ হাবিবের কড়া শাসন ছিল যে সেই সময় কেউ রাত্রি 7টার পর বাইরে থাকতে পারবে না। সুব্রত একটুখানি ফ্ল্যাম্বয়েন্ট টাইপের ছিল। সুব্রত তার জন্য রাত্রি 9টার সময় সেখানে ঢুকতে যাচ্ছিল। সুব্রত ঢুকে কিন্তু সেই রেন ওয়াটার পাইপ দিয়ে গেল। এবার আরেকটা যেটা আমি জানতে চাইছি জয়ন্তদা, যে আপনি যদি আমাদের দর্শকদেরকে বলেন যে আপনার সময়কালে আপনি ইডেন গার্ডেনের সেই ঘটনা আপনি মানে সাক্ষ্য করেছেন, এমনকি 1983 বিশ্বকাপও আপনি সাক্ষ্য হ্যাঁ, করেছেন। এইরকম ঘটনার মধ্যে সবচেয়ে স্মরণীয় ঘটনা কি রয়ে গেছে সাংবাদিক? দেখো, সব থেকে স্মরণীয় ঘটনা যদি আমাকে বলো, তাহলে আমি বলবো পেলের ম্যাচটা। পেলের ম্যাচে আমাকে যুগান্তর থেকে বলা হলো যে আমাকে গ্র্যান্ড হোটেলে থাকতে হবে। পেলে যে ঘরে ছিলেন তার 5টা ঘর পরেই আমি ছিলাম। কিন্তু সেক্ষেত্রে পেলের একটা জিনিস আমার মনে আছে। পেলে মোহনবাগানকে একটা নৈশভোজ দিয়েছিল। সেই নৈশভোজে পেলে এলেন এবং চলে গেলেন। আমি আর রূপক গিয়ে জন্য পেলেকে জিজ্ঞেস করলাম, তুমি যে তোমার জন্য নৈশভোজ তুমি চলে গেলে? পেলে তখন উত্তর দিয়েছিলেন যে আমি একজন ফুটবলার, আমি মনে করি একজন ফুটবলারের রাত জাগা উচিত নয়। সেখানে আমি যদি একটা নৈশভোজে রাত্রিবেলা অবধি থাকি, লোকের কাছে ভুল বার্তা যাবে। সেই জন্য আমি চলে গেলাম। এটা আমার জীবনের বড় শিক্ষা। এছাড়া বিশ্বকাপ, 3টে বিশ্বকাপ আমার হয়ে গেছে। 3টে বিশ্বকাপ ফুটবল যেগুলো ছিল, তার মধ্যে ছিল ইতালি এবং তারপর ফ্রান্স এবং তারপর জাপান এবং দক্ষিণ কোরিয়া। এগুলো থেকে অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। মারাদোনার বাড়িতে আমি গেছি, যেটা খুব অস্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু জিসি দাস বলে একজন সাংবাদিক ছিলেন, তিনি আমাকে মারাদোনার বাড়িতে নিয়ে গেছিলেন। পরে বুঝেছি যে জিসি দাস ট্যাক্সি ভাড়াটা অর্ধেক করার জন্য আমায় নিয়ে গেছিলেন। কিন্তু মারাদোনার সঙ্গে আমাদের দেখা হয়নি। কিন্তু সেখানে দেখা হয়েছিল ক্লদিয়া ভিলাফেনের সঙ্গে, মারাদোনার যিনি স্ত্রী ছিলেন তখনকার। তার সাথে যোগাযোগ হয়েছিল এবং জিসি দাস ক্লদিয়ার সঙ্গে এমনভাবে কথা বলেছিলেন, দেখে মনে হচ্ছিল পাড়ার রেণু বৌদির সঙ্গে কথা বলছেন। আমার এটা অভিজ্ঞতা আমার মনে থাকবে, মনে আছেও, সত্যি কথা বলতে। জয়ন্তদা, আরেকটা জিনিস আমরা এখন দেখতে পাই যে কলকাতার ময়দানের ফুটবল সেই সময় যে আবেগটা ছিল, আজ সে আবেগটা হয়তো কোথাও হয়তো একটু কমতি আমরা দেখতে পাই। তো সেটা নিয়ে আপনার কি মনে হয় যে আজকে অনেক প্রফেশনালিজম এটা? দেখো, আজকের ফুটবলে বেগ এসছে কিন্তু আবেগটা চলে গেছে। তার কারণ হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে যে যে ফুটবলের যে বর্তমান অবস্থা, তাতে যতক্ষণ না পর্যন্ত একজন বাঙালি ছেলে উঠে আসবে। আগেকার দিনে কি দেখতাম আমরা, স্কাউট ছিলেন ফুটবলে, অচ্যুত ব্যানার্জি ছিলেন, কালিদাস মুখার্জি ছিলেন, অশ্বিনী বরাট ছিলেন, অরুণ সিনহা ছিলেন। তারা মাঠে ঘুরে ঘুরে খেলোয়াড়দের তৈরি করতেন, খেলোয়াড়দের বেছে নিতেন। এখন তো আর তা হয় না। যতদিন না পর্যন্ত পেট্রাতোস কামিন্সের যুগ থেকে আমরা বেরিয়ে আসবো, ততদিন পর্যন্ত আমাদের লাভ নেই। আমরা পেট্রাতোস কামিন্স ভালো খেললে খুব লাফাই, কিন্তু লাফিয়ে কি হবে? ভারতীয় ফুটবলের তো কোনো উন্নতি হবে না। সুতরাং যতদিন না পর্যন্ত একজন বাঙালি ছেলে বিশ্বমানের ফুটবল খেলবে, ততদিন পর্যন্ত আমাদের কোনো লাভ নেই। হ্যাঁ, এবার এটা ধরেই আমি একটা কথা জানতে চাই যে ক্রিকেটে তো আমাদের সাফল্য আসছে, আমরা রিসেন্ট T20 চ্যাম্পিয়ন হলাম, সাফল্যতা বারবার আসছে, মহিলা ক্রিকেটেও আসছে, কিন্তু ফুটবলে সেই সাফল্যতা ভারতবর্ষে নেই কেন? প্রথমে আমি তোমাকে একটা পাল্টা প্রশ্ন করবো যে ফুটবল কটা দেশ খেলে এবং ক্রিকেট কটা দেশ খেলে? ফুটবল ক্রিকেট যদি দেখি আমরা, তাহলে মুষ্টিমেয় দেশ খেলে, 15টি দেশ খেলে, 15টি দেশের মধ্যে সেরা হয়ে যায়। কিন্তু ফুটবলে 200-র বেশি দেশ রয়েছে ফিফার অ্যাফিলিয়েটেড, সেখানে সেরা হওয়াটা খুব মুশকিল। তবে আমি তার জন্য ক্রিকেটকে বিন্দুমাত্র খাটো করবো না। আমার মনে হয় একজন জগমোহন ডালমিয়ার অভাবটা আমরা বরাবর অনুভব করব। ফুটবলে যদি একজন জগমোহন ডালমিয়া থাকতেন, আজকে ক্রিকেটকে তিনি টেলিভিশন গেমে পর্যবেসিত করেছেন। ফুটবলে যদি এরকম একজন জগমোহন ডালমিয়া থাকতেন, তাহলে বোধহয় ভালো হতো। আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা সেটাই। হ্যাঁ, কিন্তু আমাদের ভারতীয় ফুটবল তো এখন এশিয়া কাপের গণ্ডিটাও যে পৌঁছাতে পারছে না। এই যে এটার জন্য আপনার কি মনে হয়, ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম? না, ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম নয়, আমাদের প্রবলেম হচ্ছে ট্যালেন্টের। আমরা ট্যালেন্ট জোগাড় করতে পারছি না। আমার মনে আছে 1984 সালে আমি সিঙ্গাপুরে গেছিলাম এশিয়ান কাপ কভার করতে। সেই সময় জোজেফ ভেনগ্লস বলে একজন ফিফার টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তিনি বলেছিলেন ভারতীয়দের সব ভালো, পেলভিক রিজিয়নে গড়নটা খারাপ। সেই রিপোর্টটা তিনি দিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, আজকে অবধি সেই রিপোর্টটা খোলা হয়নি। সেই রিপোর্টটা দেরাজবন্দি হয়ে পড়ে আছে আইএএফ এর কোনো একটা আলমারিতে। আমি কল্যাণ চৌবেকে বলেছিলাম সেই কথাটা।
কল্যাণবাবু আমাকে বলেছিলেন, কথা দিয়েছিলেন তিনি রিপোর্টটা দেখবেন, কিন্তু বাস্তবে কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি। আমার মনে হয় ভারতীয় দলের এই পতনের একটা অন্যতম কারণ হচ্ছে ফলো আপ অ্যাকশন। ফলো আপ অ্যাকশন নেই আমাদের ভারতীয় ফুটবলে। এবার কয়েকটা ছোট ছোট প্রশ্নে চলে আসবো। আপনার প্রিয় ম্যাচ? আমার প্রিয় ম্যাচ যদি বলো তাহলে সবসময় আমি বলবো ডার্বি, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ। আমি 44টা ডার্বি ম্যাচ কভার করেছি, অর্থাৎ 44টা ডার্বি ম্যাচে আমি ধারাবাহিক বিবরণী বাক্সে ছিলাম, হয় টেলিভিশনে নয় রেডিওতে। আমার সঙ্গী ছিলেন প্রদীপ রায়, আজকের দিনের বিখ্যাত ভাষ্যকার। সেই প্রদীপ রায়ের সঙ্গে আমি 44টা ডার্বি করেছি। সুতরাং ডার্বি ম্যাচের তুলনা হয় না। ডার্বি বলা হয় সেই এক শহরে দুটি দলের যখন প্রতিদ্বন্দ্বিতা হয় তখন বলা হয় ডার্বি। ডার্বিটা ডার্বি শহরে শুরু হয়েছিল এবং স্কটল্যান্ড থেকে সেই ডার্বি শহরে ছড়িয়ে যায় সারা ভারতবর্ষে। আমার কাছে ডার্বি ম্যাচ সবার থেকে উল্লেখযোগ্য। স্মরণীয় ডার্বি? স্মরণীয় ডার্বি বলতে মোহনবাগানের এবং ডায়মন্ড ম্যাচ যেটা হয়েছিল মনে পড়ে নিশ্চয়ই, যেখানে অমল দত্ত চুং চুং বলেছিলেন এবং বিকৃত নামে খেলোয়াড়দের ডেকেছিলেন, সেখানে মোহনবাগান হেরে গিয়েছিল, বাইচুং বুটিয়া হ্যাটট্রিক করেছিলেন, সেটা আমার স্মরণীয় ডার্বি একটা। আচ্ছা, আপনার জীবনে সেরা খেলোয়াড়? আমার জীবনে সেরা খেলোয়াড় যদি এইভাবে বলো তাহলে বলতে বাধ্য হবো যে সেভাবে সেরা কেউ নেই, কারণ সেইভাবে সেরা কোনোদিন বাছা হয়নি। মারাদোনাকে দেখেছি, পেলেকে দেখেছি, তাদের কাছে আমাদের খেলোয়াড়রা তো অনেকখানি নগণ্য। সেজন্য একদম শেষের দিকে চলে এসেছি আমরা, যেটা আপনার কাছে জানতে চাইবো, আজকালকার যারা সাংবাদিক নতুন যারা উঠে আসছে তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? দেখো, তাদের জন্য আমার একটাই বার্তা থাকবে, আজকের দিনে সাংবাদিকরা লেগ ওয়ার্কটা করুন। ফুটবল খেলা হোক বা ক্রিকেট খেলা হোক, সোর্সটা হচ্ছে সব থেকে বড় কথা। সোর্সকে যদি নার্স না করা যায় তাহলে সেই সোর্স চায়ের দোকানের একজন মালিকও হতে পারে, আবার হতে পারে এক কর্পোরেট অফিসের কোনো অফিসার। সুতরাং আমার মনে হয় সোর্সকে নার্স করাটা দরকার। আজকের দিনের ক্রীড়া সাংবাদিকরা অনেক ভালো কাজ করছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা যদি আর একটু লেগ ওয়ার্ক করেন তাহলে তারা ভালো হবে। আপনারা এতক্ষণ শুনলেন আমাদের সামনে এই ক্রীড়া সাংবাদিক জগতের মহিরু জয়ন্ত চক্রবর্তী তার অভিজ্ঞতা শেয়ার করলেন। তার যে বিস্তর যে কেরিয়ার জীবন, সেখানে তার যে অভিজ্ঞতা সমস্তটাই আমরা শুনলাম এবং তার কাছ থেকে আমরা কিছু উপদেশও পেলাম। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন মুখোমুখি সোজা কথা। আমরা আসবো আবার পরবর্তী পর্বে অন্য একজনের সঙ্গে কথা বলতে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে থাকুন ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।